আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রিয় শিক্ষার্থী সবাই খুব ভালো আছো। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কৃষিগুচ্ছের জন্য প্রিপারেশন নিচ্ছ 25 সালে। আজকে আমরা নিউটনের বলবিদ্যা লেকচার 3 নাম্বার নিয়ে হাজির হয়েছে। তো বিগত কয়েকদিন কিছু সমস্যার কারণে আমি রেকর্ড করার পরে ভিডিওগুলো আপলোড করতে পারছিলাম না, তো এই জন্য আসলে একটু দেরি হয়েছে। তো চলো শুরু করি। আমরা প্রথম আজকে যে টপিকটা, সেই টপিকের নাম হচ্ছে ঘাত বল এবং বলের ঘাত। ঠিক আছে, এই দুইটা জিনিস নিয়ে আমাদের আজকের প্রথম কনসেপ্ট। এখান থেকে রাজশাহী ইউনিভার্সিটি থেকে কোশ্চেন কিন্তু হয়ে যায়, বুঝছো? তো এই জিনিসগুলো একটু বুঝো, আমাদের কিছু মিসকনসেপশন আছে। আসলে ঘাত বল মানে আসলে বল, এটা মনে রাখতে হবে। ঘাত বল কিন্তু একটা বল, ঠিক আছে, কিন্তু বলের ঘাত কিন্তু বল নয়। বলের ঘাতটা বল নয়, এই জিনিসটা তোমাকে আগে ক্লিয়ারভাবে বোঝা লাগবে। তো ঘাত বল মানে কিন্তু বল, তো বল যেহেতু তার মানে একক হচ্ছে কি? একক হচ্ছে নিউটন। এটা মাথায় রাখো, এককটা কি? এককটা হচ্ছে নিউটন, বা আরেকটা একক আছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবা। কিন্তু বলের ঘাত কিন্তু একক নয়, বলের ঘাত হচ্ছে তোমার ভর বেগের পরিবর্তন। এই কথাটা তোমার মনে রাখা লাগবে যে ভর বেগের পরিবর্তন। ঠিক আছে, আচ্ছা। তো যেহেতু ভর বেগের পরিবর্তন, তার এককটা অবশ্যই কি? কেজি মিটার পার সেকেন্ড। এখন আসো ঘাত বলের সংজ্ঞাটা অ্যাকচুয়ালি কি? ঘাত বলের সংজ্ঞাটা হচ্ছে যে বল অল্প সময়ের জন্য কাজ করে। হ্যাঁ, অল্প খুবই অল্প সময়ের জন্য যে বলটা কাজ করে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, আমি যদি একটু একটু ছোট করে বলি, কি বললাম? যে অল্প সময়ের জন্য কাজ করে, অল্প সময়ের জন্য। তুমি উদাহরণটা দেখো যে অল্প সময়ের জন্য কাজ করে, আমি কথাটা বলেছি। যেমন আমরা ক্রিকেট খেলি, তো ক্রিকেটে কি হয়, যখন একজন বোলার বল করে, যখন আমরা ক্রিকেট ব্যাট ধরে থাকি, যখন আমরা এইভাবে সংঘর্ষটা কাজ করি, এইখানে যে ঘটনাটা ঘটে, খুবই কম সময়ের জন্য কিন্তু মানে বলটা আঘাত করে। মানে তুমি এখানে যত পরিমাণ টাইমটা কমাবা, তোমার বলটা তত বেশি প্রয়োগ হবে, খুব সহজে। আচ্ছা, আমি একটা ছোট উদাহরণ দিয়ে দেখো। আমার কাছে এখানে দুইটা হাত আছে। এখন যদি আমি তোমাকে বলি তুমি 10 সেকেন্ডে একটা তালি দাও, তো 10 সেকেন্ডে তুমি যদি তালি দিতে চাও, তাহলে 10 সেকেন্ডে তালি দেওয়ার জন্য দেখো 1 2 3 4 5 6 7 8 10। আমি যদি 5 সেকেন্ড, মোটামুটি 5 সেকেন্ড। আমি যদি বলি 0.2 সেকেন্ড, খুবই দ্রুত এই যে তালিটা দিলাম। দেখো ক্রিয়াকালটা যত কম, ঠিক আছে, বলের পরিমাণটা তত বেশি হচ্ছে। ওই কারণে বলা হচ্ছে অল্প সময়ের জন্য যে বলটা কাজ করে তাকে আমরা বলছি ঘাত বল। মনে থাকবে? এখন আসো, এই ঘাত বলটা এতটুকুই শেষ, কিন্তু বলের ঘাতটা কি? বলের ঘাতটাই আমাদের পড়া লাগবে, কারণ ঘাত বলের এখানে ডিবেট শেষ। ঘাত বলের জাস্ট একক হচ্ছে নিউটন বা কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, মাত্রা এমএল টি ইনভার্স 2, দ্যাটস ইট। কারণ এটা তো একটা বল, কিন্তু আমাদের দরকার হচ্ছে বলের ঘাত। তো আমরা যদি বলের ঘাতটা নিয়ে আলোচনা করতে চাই, এই জিনিসটা খুব ভালো করে দেখো যে বলের ঘাত একে প্রকাশ করা হয় কি দ্বারা জানো তো? প্রকাশ করা হয় জে দ্বারা। কি দ্বারা ভাইয়া? জে দ্বারা। তাহলে প্রকাশ করা হয় জে দ্বারা, এবং জে মানে হচ্ছে তোমাকে বল প্রয়োগ করতে হবে, এবং টি, টি মানে হচ্ছে কি? ক্রিয়া, মানে সময়। সময় আর বলের যদি গুণ করি, তাহলে সেটা আমরা বলের ঘাত পাবো, কারণ এখন আমরা ভর বেগের পরিবর্তনটা দেখাবো। আচ্ছা, তাহলে আমরা এখন দেখো এফটাকে যদি আমরা এখন কনভার্ট করি, তাহলে এফকে ভাঙলে হয় এম এ, এটা হচ্ছে টি। এম এ মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই হচ্ছে টি, এটা টি। তাহলে টি কাটা, তাহলে এখন থাকে এম, এখানে থাকে হচ্ছে ভি মাইনাস ইউ। দেখো, তো এইটাকে আমরা বলতে পারি না যে এম ভি মাইনাস এম ইউ? অবশ্যই বলতে পারি। তো এম ভি মাইনাস এম ইউ। এখন তুমি খেয়াল করে দেখো, এটা যেন কার? অবশ্যই ভরবেগের পরিবর্তন, তাহলে ডেল পি। তার মানে যে মানে যে ডেল পি, এটা এখন তুমি বুঝতে পারতেছো যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। তার মানে আমরা এখানে সবগুলো বলতে পারি, যে মানে এফটিও বলতে পারি এবং সরাসরি ডেল পি বলতে পারি। দ্যাটস ওয়াই আমি কোনো কোনো ক্ষেত্রে এফটি মানে ডেল পি নিয়েও কিন্তু কোনো অঙ্ক সমাধান করতে পারি। এখন এখানে যে ইন্টারেস্টিং পার্টটা তোমাকে মনে রাখা লাগবে, ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এটা, তুমি সহজে মনে রাখবা যে একই দিকে মানে হচ্ছে, যখন তুমি অঙ্ক করবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য বা কৃষিগুচ্ছের জন্য, একই দিকে মানে তুমি সহজ কথায় মনে রাখবা হচ্ছে মাইনাস, আর বিপরীত দিকে মানে মনে রাখবা প্লাস। বিপরীত দিকে, বিপরীত দিকে মানে কি মনে রাখবা? বিপরীত দিকে মনে রাখবা হচ্ছে প্লাস। আচ্ছা, এই কথাটা আমি কেন বলছি, তাহলে তুমি আরও ব্যাপারটা ক্লিয়ার হবা যে আমি কেন এই কথা বললাম যে একই দিকে প্লাস। যে এম এখানে হবে ভি প্লাস ইউ, ঠিক আছে, আর একই দিকে থাকলে তুমি কি চিন্তা করবা? এম ভি মাইনাস ইউ। এই সূত্র দিয়ে অঙ্ক করলে হয়ে যাবে। এখন প্রশ্ন যে কেন আমরা এই জিনিসটা চিন্তা করব? আচ্ছা দেখো, সাপোজ এখানে দুইটা মানে বল একই দিকে যাচ্ছে, খেয়াল করো, মানে এটা একটা বস্তু, এটা একটা বস্তু, দুজন একই দিকে যাইতেছে। এখন তুমি লক্ষ্য করো তো, আমরা নর্মালি কি জানি? নর্মালি আমরা কি জানি? যে একই দিকে মানে প্লাস, রাইট? একই দিকে মানে কি? নর্মালি আমরা জানি হচ্ছে প্লাস। কিন্তু বিপরীত দিকে মানে কি জানি? বিপরীত দিকে মানে জানি হচ্ছে মাইনাস। এটা হচ্ছে আমাদের নর্মাল হিসাব, আমরা একটু নর্মালি চিন্তা করতেছি। এখন যেহেতু আমরা কিছুক্ষণ আগে সূত্র
বলের ঘাতের বের করেছি যে এম, ঠিক আছে, ভি মাইনাস ইউ, রাইট? আমরা কিন্তু এটা পেয়েছি। এখন তুমি চিন্তা করো তো, খুবই নর্মালি চিন্তা করো যে যেহেতু দুজন একই দিকে যাচ্ছে মানে প্লাস, তাহলে সূত্রতে আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট নিলাম ভি। ওকে, সূত্রের কিন্তু মাইনাস আছে, সূত্রের কিন্তু মাইনাস আছে। তাহলে যেহেতু একই দিকে যাইতেছে দুজনই প্লাস, তাহলে এখন ভি যদি প্লাস হয় তাহলে ইউটাও কি, ইউটাও হচ্ছে প্লাস। এখন তুমি লক্ষ্য করে দেখো এম ভি মাইনাস ইউ, প্লাসে মাইনাসে মাইনাস, তুমি এটাই পেয়েছো, তুমি কিন্তু এটাই পেয়েছো। এখন যদি বিপরীত দিকে হয়, বিপরীত দিকে মানে কি, ধরো এইখান থেকে একটা বস্তু ধাক্কা খেয়ে আবার চলে আসলো, তাহলে দেখো খেয়াল করো এই যাইতেছে আসতেছে, তাহলে কি একটা হচ্ছে গিয়ে প্লাস আরেকটা হচ্ছে হিসাবে মাইনাস, ব্যাপারটা কিন্তু এরকম আমরা হিসাবে কল্পনা করতে পারি। তাহলে এখন বিপরীত দিকে চিন্তা করি যে মেন সূত্র কি আমার ভি মাইনাস ইউ, রাইট? তাহলে এখন এম, এবার দেখো ভিটাকে আমি যদি প্লাস ধরি, আমি তাহলে এটাকে হচ্ছে মাইনাস ধরবো, ইমাজিন। তাহলে এখন সূত্রের এটা আছে, এবার দেখো এই জায়গায় আবার মাইনাস, ব্যাপারটা হচ্ছে এরকম। দ্যাটস ওয়াই এম তুমি পাচ্ছ ভি প্লাস ইউ। আশা করি এবার তুমি ক্লিয়ার হয়েছো কেন আমি বললাম। তো এত তো তোমাকে ঝামেলা যাওয়ার দরকার নাই, এত ঝামেলা যাওয়ার দরকার আছে, তুমি জাস্ট এটা মনে রাখবা যে একই দিকে মাইনাস বিপরীত দিকে প্লাস, এই কথাটা মনে রাখলেই তোমার ঝামেলাগুলো কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারছো? তো এটাই তোমার মনে রাখা লাগবে আর কিছু না। তাহলে কি একই দিকে মানে মাইনাস, একই দিকে মানে কোন সূত্রটা, একই দিকে মানে হচ্ছে এই সূত্রটা, এর মনে রাখো এটা হচ্ছে একই দিকের সূত্র, এটা কি একই দিকের, আর এটা কি, এটা হচ্ছে বিপরীত দিক, এইটা হচ্ছে কি ভাইরা, এটা হচ্ছে বিপরীত দিক। আশা করি তুমি ব্যাপারটা একবার ক্লিয়ার হয়ে গেছো যে একই দিকে প্লাস এবং বিপরীত দিকে মাইনাস। তো এবার আমরা বেশ কিছু অঙ্ক দেখব, যে অঙ্কগুলো দেখলেই আমরা মোটামুটি বুঝবো যে কেমন টাইপের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? তো ডিয়ার স্টুডেন্ট, তো লক্ষ্য করো আমরা একটা বোর্ডে অঙ্ক দেখতে পাচ্ছি। কি বলতেছে যে আনুভূমিক দিকে গতিশীল 2 কেজি ভরের একটি লৌহ গোলক 5 মিটার পার সেকেন্ড বেগে একটি দেওয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে 3 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে গেল। কোন দিকে? বিপরীত দিকে বলছে। তো বিপরীত দিকে ফিরে গেলে বলের ঘাত কি? তো আমরা এখানে এত চিন্তা ভাবনা করার মনে কোনো কারণ আছে যে সূত্র হচ্ছে এম ভি প্লাস ইউ। আমি তোমাকে আগে বলছি যে বিপরীত দিকে মানে কি, বিপরীত দিকে মানে হচ্ছে প্লাস। তো বিপরীত দিকে যদি প্লাস, তাই এখানে তো বুঝতে পারতেছো এম এর মানটা হচ্ছে কত, এম এর মানটা হচ্ছে 2 কেজি, কথা বুঝছো? তো এখানে আদিবেগটা কত, আদিবেগটা হচ্ছে যে ধাক্কাকে চলে আসছে, তাহলে আদিবেগটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, ওকে। আর ভি এর মানটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, ওকে। এখন তো তুমি অঙ্কটা করতে পারবা। তো এম এর মান হচ্ছে 2, ভি এর মান হচ্ছে 5 এবং এটার মান হচ্ছে কত 3, তাহলে কত হচ্ছে 8 2 16, অবশ্যই 16 কেজি মিটার পার সেকেন্ড। এটা আবার কেউ ভুল করো না, আশা করি ব্যাপারটা একেবারে ক্লিয়ার। তো এই টাইপের অঙ্ক আসলে পুরো একদম কি একদম খেয়ে দিবা, ঠিক আছে? এখন আপনারা কি বলতেছে 10 গ্রাম ভরের একটি ক্রিকেট বল 10 মিটার পার সেকেন্ড বেগে এসে ব্যাটে লাগে, ওকে। বলটি একই গতিতে ব্যাটের ফেরত পাঠানো হয়, মানে একই গতি মানে কি, একই বেগে আসছে আবার, মানে এটাও বিপরীত দিকে। হ্যাঁ দেখো 10 মিটার পার সেকেন্ড বেগে এসে ব্যাটে লাগছে, বলটি একই গতিতে ব্যাটের ফেরত পাঠানো হয়। বলটির সাথে ব্যাটের সংঘর্ষকাল মানে টাইম 10⁻³ সেকেন্ড হলে বলের উপর ব্যাটের প্রয়োগকৃত বল কত। এবার কিন্তু বল জানতে চাচ্ছে। তো আমি তোমাকে একটা কথা বলেছিলাম যে অঙ্কটা করার সময় দেখো বলের ঘাতে কিন্তু কতগুলো সূত্র হতে পারে, সেটা হতে পারে যে মানে কিন্তু এফটি মানে কিন্তু আবার ডেল পি, আর ডেল পি মানে কিন্তু এমভি মাইনাস এমইউ এর সমান। দ্যাটস মিন তুমি এখান থেকে যে কোনো বিষয় দুটাকে এক জায়গায় করে অঙ্কটা করতে পারবা। তো যেহেতু এখানে তোমার থেকে হচ্ছে কি টি এর মানটা দেওয়া আছে, ওকে, তাহলে টি দেখি কি বলছে 10⁻³ বুঝছো? আচ্ছা এবার ভর দেওয়া আছে এম মানে হচ্ছে 10 গ্রাম, তাহলে এটাকে আমরা কি করব গুণ 10⁻³, এটা আমরা কেজিতে কনভার্ট করে নিলাম, কথা বুঝছো? তো তোমার থেকে এফ জানতে চাচ্ছে। সো এই সূত্রটা কিন্তু বুঝতে আর বাকি নেই, আমরা কোনটা নিতে পারি, এফটি মানে ডেল পি নিতে পারি। হ্যাঁ তাহলে এখন আমরা এখান থেকে এফটি মানে হচ্ছে ডেল পি মানে হচ্ছে এম ভি মাইনাস ইউ, কিন্তু এখানে কি করব আমরা ভি মাইনাস ইউ নিব না, প্লাস নিব। কেন প্লাস নিব? কারণ এর দুজন বিপরীত দিকে আসছে। তো এখান থেকে আমার এফটা বের করা লাগবে, তাহলে এফটা বের করলে এম ভি প্লাস ইউ, আর এখানে হচ্ছে কি তোমার টি। তাহলে এম এর মানটা এখন বসায় দাও। এবার এম এর মানটা কত? এম এর মানটা হচ্ছে 10 গুণ 10⁻³, ওকে। ভি এর মানটাকে, ভি এর মানটাও 10, ইউ এর মানটাও 10। কেন বুঝতে তো পারছো? কারণ গেসে আবার আসছে, তার মানে ভি আর ইউ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু মাথায় রাখা লাগবে। এবং নিচে এটা কত হচ্ছে 10⁻³। তাহলে এখন যদি আমরা একটু কেটে দিই, আমরা কেটে দিলে ব্যাপারটা বুঝতে পারবো। এটা কাটা এটা কাটা, তাহলে এখানে কত থাকতেছে 10 আর 10-এ হচ্ছে গিয়ে তোমার 20, 20 গুণ 10 মানে হচ্ছে 200, ওকে। তাহলে অ্যান্সার হচ্ছে 200 নিউটন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তো এই টাইপের অঙ্কগুলো আসলে কোনো কথা ছাড়া একেবারে কমপ্লিট করে দেবে, এই টাইপের অঙ্কই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, ওকে। আচ্ছা আরেকটা অঙ্ক করে দেখি কি বলে, ওকে। তো এটা তো খুবই সহজ, ওকে। এই অঙ্কটা
সবচেয়ে সহজ কি বলছে, একটি বস্তুর উপর 5 নিউটন বল 10 সেকেন্ড ক্রিয়া করে, ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। জাস্ট দুইটা গুণ করে দিব, ভরবেগের পরিবর্তন আমরা জাস্ট গুণ করে দিলে আমাদের হয়ে যাবে, কারণ আমরা সবাই জানি যে ডেল পি মানে হচ্ছে এফ টি, রাইট? তাহলে ভরবেগের পরিবর্তন, তাহলে এফ এর মানটা এখানে কত 5, টি এর মানটা কত 10, তাহলে 5 10 কত 50 কেজি মিটার পার সেকেন্ড। এরকম ছোটোখাটো ম্যাথগুলো আসতে পারে। ওকে, আশা করি ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে। সেই কনসেপ্টটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ভরবেগের সংরক্ষণ সূত্রের মধ্যে আসলে কী পড়ে, অনেক কিছু পড়ে। বন্দুকের পশ্চাৎবেগ আছে, নৌকা কতটুকু পেছনে সরে আছে সেটা আছে, এবং আরও একটা বিষয় লাগে, সেটা হচ্ছে গিয়ে তোমার সংঘর্ষ, হ্যাঁ, স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক। তো সবগুলোই নিয়ে আলোচনা করব। তো এখন যে কনসেপ্ট, এই কনসেপ্টের নাম আমরা দিতে পারি ভরবেগের সংরক্ষণ সূত্র। আচ্ছা, তাহলে কি ভরবেগের সংরক্ষণ সূত্র। আচ্ছা, এখন কথা হচ্ছে এখান থেকে কি আসবে, এটাকে তোমাকে জানা লাগবে। এখান থেকে কি আসবে, এখান থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বড় কনসেপ্ট হচ্ছে সংঘর্ষ। তো আগে আমরা সংঘর্ষটা দেখি। দেখো, সংঘর্ষ হচ্ছে দুইটা, এটা তোমরা সবাই জানো। একটা হচ্ছে স্থিতিস্থাপক, ভালো করে বুঝবা, একটা হচ্ছে স্থিতিস্থাপক। ওকে, এবং আরেকটা কি বলতো, আরেকটা হচ্ছে অস্থিতিস্থাপক। এখন এগুলোর যদি কন্ডিশন আমরা না জানি তাহলে তো কোনো লাভ নাই। সো আমাদের কন্ডিশনটা জানাটা খুব জরুরি। একটা হচ্ছে অস্থিতিস্থাপক এবং আরেকটা হচ্ছে অস্থিতিস্থাপক। তো স্থিতিস্থাপকের কন্ডিশনটা কি? স্থিতিস্থাপকের কন্ডিশনটা হচ্ছে জানো, এর ভরবেগ মানে পি, পি মানে হচ্ছে ভরবেগ, ভরবেগের সূত্র এবং ঠিক আছে গতিশক্তির সূত্র এবং গতিশক্তি, ভরবেগ এবং গতিশক্তি। আচ্ছা, তাহলে গতিশক্তি মানে হচ্ছে ইকে, মানে ইকে। এই দুজনে কি থাকবে, এই দুজনই হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, এই দুজনই কনস্ট্যান্ট থাকবে, এটা মনে রাখো, দুই পাশটাই কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। আর অস্থিতিস্থাপকের ব্যাপারটা কি? অস্থিতিস্থাপকের ব্যাপারটা হচ্ছে পি মানে ভরবেগ কনস্ট্যান্ট থাকবে, একদম ঠিকঠাক, ভরবেগ যে কনস্ট্যান্ট থাকবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই, হ্যাঁ, কিন্তু মাথায় রাখতে হবে ই কে নট কনস্ট্যান্ট। এই যে আমি ক্রস দিলাম, এখানে বলে দিলাম যে নট কনস্ট্যান্ট, তার মানে এইটা কিন্তু কনস্ট্যান্ট থাকতে পারবে না। তাহলে এই বিষয়টা চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যারা ভরবেগ এবং গতিশক্তি সংরক্ষণ করতে পারে তাদেরকে আমরা বলছি এটা, আর যারা হচ্ছে এটা সংরক্ষণ করতে পারছে না গতিশক্তি, তাদেরকে আমরা অস্থিতিস্থাপক বলছি। আসলে এই জিনিস দুইটা কীভাবে সমীকরণে তুমি বুঝছো, দেখো ভরবেগের সংরক্ষণ সূত্র তো নিউটনের তৃতীয় সূত্র থেকে এসেছে, এটা আমরা সবাই জানি। তারপর আমি একবার ছোট্ট করে দেখাই দিই যে কাহিনিটা আসলে কি। ওকে, দেখো m1 u1 প্লাস m2 u2, ঠিক আছে, m1 v1 প্লাস m2 v2। আচ্ছা, এই যে দুই পাশটা যদি সমান হয় তাহলে এটা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে যে ভরবেগ সূত্র সমর্থন করে ফেলেছে। আচ্ছা, আরেকটা কন্ডিশনটা কি? আরেকটা কন্ডিশনটা হচ্ছে হাফ m1 u1 স্কোয়ার এবং হাফ m2 u2 স্কোয়ার, কথাটা বোঝো। এবং আরেকটা হচ্ছে হাফ m1 v1 স্কোয়ার এবং আরেকটা হচ্ছে হাফ m2 v2 স্কোয়ার। এখন দেখো দুই পাশটা আমাদের কি আছে, সমান আছে। তো এই কন্ডিশনটা যারা মানে মনে রাখবা তারা হচ্ছে কি স্থিতিস্থাপক। এখন আমি যদি সেম জিনিসটাকে বলি যে এক মুহূর্তের জন্য অস্থিতিস্থাপক আমি বানাবো। আচ্ছা, তাহলে এটা কি বলো তো, এটা কিন্তু স্থিতিস্থাপক, মাথায় রাখো। এতক্ষণ তুমি যা দেখতেছো এইটা কিন্তু স্থিতিস্থাপক, রাইট? তো এখন যদি আমি তোমাকে বলি যে আমি অস্থিতিস্থাপক কল্পনা করব, ধরো এখানে আমি একটা অ লাগাই দিলাম, তখন দুইটা সব ঠিকঠাক থাকবে, কিন্তু এই যে মাঝখানের এটা কেটে যাবে, অর্থাৎ এই দুটা সমান হবে না, এই দুটো সমান হবে না। তাহলে এই জিনিসটা তুমি একটু মাথায় রাখো, যেন এমসিকিউ ছোটোখাটো প্রশ্ন আসলে তুমি অ্যান্সার দিতে পারো। তো এখানে আসার সবচেয়ে বড় জিনিস কোনটা, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে দুইটা জিনিস তোমাকে জানতে চাইতে পারে। তো সেটা কি আমি তোমাকে একটু বলি, এই জায়গায় সূত্রটা সরাসরি মনে রাখবা। এই এখন কি আর তোমাকে প্রতিপাদন দেখাবো নাকি, আমি জীবনও দেখাবো না, এগুলো দরকারও নাই। তো স্থিতিস্থাপক মনে রাখবা সংঘর্ষের ক্ষেত্রে, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে তোমাকে আলাদা করে জানতে চাইবে v1টা বের করো। সো v1টা বের করার সূত্রটা তুমি ভালো করে দেখো, v1-এর সূত্রটা হচ্ছে, ভালো করে দেখো, 2m2 u2 মনে রাখবা প্লাস এখানে নিবা u1, এখানে নিবা যে 1 আছে না, m1 মাইনাস হচ্ছে m2 প্লাস m1 প্লাস হচ্ছে m2। আচ্ছা, এটা কিন্তু স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে তুমি কি বের করলা, v1 বের করলা। এবার সেম জিনিস তোমাকে যদি বলি v2 বের করো, তাহলে v2 বের করলে আবার এখানে হবে 2m1 u1 প্লাস এখানে হবে u2, আর এখানে হবে m2 মাইনাস m1, আর নিচে হবে
m1 প্লাস হচ্ছে m2। ভুল করো না, এই দুইটা কিন্তু আলাদা সূত্র, এই দুইটা কিন্তু ভরবেগের সংরক্ষণের সাথে কোনো মিল নেই, কোনো মিল নেই। তো প্লিজ দয়া করে ভুল করিও না, ঠিক আছে? তাহলে এটা বুঝতে হবে তোমাকে। এটা কিসের জন্য করলাম আমরা? এটা স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আলাদা করে V1 আলাদা করে V2 বের করার নিয়ম, ঠিক আছে? এই দুইটা তোমাকে আলাদা করে মনে রাখতে হবে, যেটা স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে, এটা শুধুমাত্র স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে। আচ্ছা, এবার এখানে আরও একটা ব্যাপার আসে। সে ব্যাপারটা কি? সে ব্যাপারটা হচ্ছে সবচেয়ে বেশি প্রশ্ন আসতে পারে যে সংঘর্ষের পর বস্তুদ্বয় মিলিত হলে, সংঘর্ষের পর বস্তুদ্বয় মিলিত হলে, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, সংঘর্ষের পর বস্তুদ্বয় মিলিত হলে। তো সংঘর্ষের পর বস্তুদ্বয় যখন মিলিত হয় তখন মনে রাখবা যে V1 আর V2 মিলে হয়ে যাবে V1 আর V2 মিলে হয়ে যাবে V। বুঝতে পারছো? এই জিনিসটা মাথায় রাখবা, V1 V2 মানে হয়ে যাবে V। এখন তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াচ্ছে? সূত্রটা দাঁড়াচ্ছে সরাসরি আমরা হচ্ছে এটা, যে দেখো m1 u1 প্লাস m2 u2 ইজিক্যাল টু, তখন বলবো m1v এবং এটাকে বলবো হচ্ছে m2v। কথা বুঝছো? তাহলে m1 এটা হচ্ছে u1 প্লাস m2 এটা হচ্ছে u2, এটা হচ্ছে v কমন, এটা হচ্ছে m1 প্লাস হচ্ছে m2। আচ্ছা, এখন এখান থেকে যে টেকনিকটা তোমার মনে রাখা উচিত, যে ভিটা বের করে নেওয়া উচিত, m1 u1 প্লাস হচ্ছে m2 u2 এবং হচ্ছে m1 প্লাস হচ্ছে m2। তো দেখো ভাইয়া, এখানে যে কন্ডিশনটা তোমার দাঁড়াবে তুমি সহজে মনে রাখবা যে একই দিকে মানে প্লাস। হ্যাঁ, এই সূত্রটাই যে এই জায়গাটা, যখন দুইটা গাড়ি একই দিক থেকে আসবে, হ্যাঁ একই দিক মানে প্লাস, আর যখন দুইটা গাড়ি কি বিপরীত দিক থেকে আসবে, কথা বোঝো, বিপরীত দিক থেকে আসবে অবশ্যই মনে রাখবা সেটা হবে মাইনাস। তাহলে একই দিকে মানে প্লাস আর বিপরীত দিক মানে হচ্ছে মাইনাস। তো আমি একবারে বলি কি এখানে প্লাস মাইনাস একসাথে ইউজ করতে বলি, একই দিকে মানে প্লাস ধরবা আর বিপরীত দিকে মাইনাস ধরবা। আমি এই কথাটা কেন বলছি তুমি একটু লক্ষ্য করে দেখো। ধরো একটা গাড়ি আসতেছে, হ্যাঁ একই দিক থেকে, তো একই দিক থেকে যখন আসতেছে তুমি চিন্তা করলা যে দুইজনই হচ্ছে প্লাস, তখন দেখো এই যে এই সূত্রটা কিন্তু প্লাসই হয়ে যাচ্ছে, কিন্তু বিপরীত দিক মানে একজন প্লাস আর একজন মাইনাস। তো তুমি এটাকে মাইনাস ধরো আর এটাকে মাইনাস ধরো, দিন শেষে প্লাসে মাইনাস এখানে কিন্তু মাইনাস হবে। তো সহজ, এটা মনে রাখলে ইনাফ যে একই দিকে মানে প্লাস, বিপরীত দিকে মানে হচ্ছে মাইনাস। ওকে, তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রতে ওই দুটা কন্ডিশন মনে রাখো, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আলাদা করে V1 আলাদা করে V2, আর এটা হচ্ছে সংঘর্ষের পর মিলিত হওয়ার পরে এই ঘটনাটা ঘটবে। আচ্ছা, এখন তোমার হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্রের উপর ডিপেন্ড করে দুইটা ঘটনা আমি তোমাদের শেয়ার করতে চাই। একটা হচ্ছে বন্দুকের পশ্চাৎবেগ এবং আরেকটা হচ্ছে নৌকা কতটুকু পেছনে সরে আসে, এই বিষয়টা তোমাদের ক্লিয়ার করব। আচ্ছা, তো চলো আমরা একটু দেখি যে এটা কি অবস্থা হতে পারে। পশ্চাৎবেগ, বন্দুকের পশ্চাৎবেগ। ওকে, তো এই জায়গাটা একটু দেখো কি, পশ্চাৎবেগ মানে হচ্ছে মাইনাস। এরা কাকে সমর্থন করবে? এরা হচ্ছে ভরবেগের সূত্রকে সমর্থন করবে। তো ভরবেগের সূত্র কি? m1 u1 প্লাস m2 u2 ইজিক্যাল টু m1 v1 প্লাস m2 v2। ওকে, তো ধরো আমি এখন একটা বন্দুক আঁকাবো, এটা যদি তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়, যে এটা মনে করো একটা বন্দুক, ঠিক আছে? এটা মনে করো একটা বন্দুক, এটা মনে করো একটা বন্দুক। ওকে, এখন এই যে বন্দুকটা আমি আঁকায় ফেললাম, এখন এই বন্দুকটা থেকে মনে করো একটা গুলি ছোড়া হচ্ছে। ভালো করে বুঝো যে গুলিটা কোথায় আছে, গুলিটা আমার এখানে আছে। তো গুলিটার একটু আমি কালার সাদা দিয়ে দিই। এই যে দেখো এই গুলিটা এখান থেকে বের হচ্ছে। এখন খেয়াল করে দেখো, এই বন্দুক থেকে যখন তুমি গুলিটা মারবা, তো এই বন্দুকটা হচ্ছে বড়, বন্দুক এবং গুলি কিন্তু একদিকে আছে। তো বন্দুক দিয়ে যখন আমরা এখানে ফায়ার করব তখন কিন্তু ওইটা আমাদের এখানে ধাক্কা মারে। আসলে এই বেগটা কত সেটা জানতে চাওয়া হচ্ছে, কথা বুঝছো? তো এখন দেখ এরা দুজন স্থির আছে, তো আমরা একটা কাজ করি, বন্দুকের ভরগুলোকে আমরা বড় হাতের এম বলি, হ্যাঁ? তার বেগও কিন্তু এদিকে কাজ করতেছে মনে করো। তাহলে ভিটা হচ্ছে কি, আমরা বড় হাতে ভি ধরলাম। তাহলে বন্দুকের, এটার পরিচয় হচ্ছে বন্দুকের। আর এই গুলিরও কি একটা আছে, গুলির হচ্ছে বেগ আছে ছোট হাতের ভি। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে গুলির বেগ, এটাকে আমরা বলবো হচ্ছে গুলির বেগ। কথা বুঝো, ঠিক আছে? আচ্ছা, এবং এইদিকে ধরো ছোট্ট একটা ভর আছে, খুবই ছোট, এটা খুবই নগণ্য, এটার থেকে খুবই নগণ্য, হ্যাঁ? তাহলে এমটা আমি বলবো হচ্ছে গুলির ভর, গুলির ভর। এবার একটু চিন্তা করে দেখো, দুজন কিন্তু একই দিকে আছে, কথাটা বোঝো, দুজন কিন্তু একই দিকে আছে, যে গুলির বেগ এবং গুলির ভর।
ওকে, তাহলে এখন আমরা এই সূত্রকে সমর্থন করব। তো আমরা বন্দুকগুলোকে বড় হাতের ধরবো আর গুলিগুলোকে ছোট হাতের ধরবো। তো দেখো সবাই কিন্তু স্থির অবস্থানে আছে, রাইট? তো যেহেতু স্থির অবস্থানে আছে, U1 U2 মানে দুজনের ক্ষেত্রে তারা কিন্তু স্থির আছে। তো স্থির হয়ে আছে মানে এই অংশটা পুরোটাই আউট। এই অংশটা যখন পুরো আউট, তাহলে আমি এটাকে আর দরকার আছে 0 + 0 মানে এটাও 0 ওটাও 0 ইজিক্যাল টু, এখন এই যে দেখো এম, এটাকে আমরা বড় হাতের এম এবং বড় হাতের ভি ধরলাম। কেন ধরলাম? ওই যে এই অংশটাকে আমরা বন্দুক হিসেবে কল্পনা করলাম, যেহেতু দুজনের তাক একই দিকে, তাহলে দুজন একই দিকে প্লাস এম ভি। এই হলো বিষয়। এখন আমরা এখান থেকে দেখো যদি এই সাইডটাকে রেখে ওইটা পার করে দিই তাহলে ওইটা মাইনাস হবে, বা এটা রেখে যদি ওইটা পার করে দিই ওইটা মাইনাস হবে। তাহলে আমি এটা কাজটা করলাম, এম ভি ইজিক্যাল টু মাইনাস এম ভি পার করে দিলাম। এবার এখান থেকে আমি ভি বের করতে চাই, দ্যাটস ওয়াই এম ভি বাই হচ্ছে এম। আসলে এটাই হচ্ছে বন্দুকের পশ্চাৎবেগ। এখন দেখো আমি যে সামনে মাইনাস রাখছি, যখন তুমি অঙ্কটা করবে তখন আর সামনে মাইনাস রাখবে না, কারণ তুমি যখন পশ্চাৎবেগটা বের করে ফেলছো, ভালো করে বুঝো, এই অঙ্ক দিয়ে তুমি অ্যান্সার পাইছো, ভালো করে বুঝো। অ্যান্সার পাইছো মনে করো -5 মিটার/সেকেন্ড, -5 মিটার/সেকেন্ড তুমি পেয়েছো অ্যান্সার। তো তুমি যখন -5 মিটার/সেকেন্ড অ্যান্সার পেয়েছো, এখন তোর অপশানে আছে নিচের পশ্চাৎবেগটি কত, নিচের পশ্চাৎবেগটি কত। আচ্ছা, পশ্চাৎবেগ, নিচের পশ্চাৎবেগ কত? অপশান এখানে আছে মনে করো -5 মিটার/সেকেন্ড, ঠিক আছে? এখানে আছে 5 মিটার/সেকেন্ড। আচ্ছা, এখানে আছে মনে করো 10 মিটার/সেকেন্ড। তো অ্যান্সার তুমি কত পাইছো? -5। অ্যান্ড তুমি যদি এখানে এইটা পূরণ করো, বুঝছো, তাহলে কিন্তু একটা সুন্দর করে কিন্তু একটা গোল্লা খেয়ে বসে থাকবা। অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে আসলে এইটা, অ্যান্সার হবে আসলে এইটা। কেন এইটা হবে? কারণ পশ্চাৎ, দেখো পশ্চাৎ মানেই মাইনাস। তো তোমাকে বলা হচ্ছে পশ্চাৎ, আবার তুমি সামনে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। সবচেয়ে ভালো হয় তোমার জন্য বের করার জন্য, যখন তুমি পশ্চাৎ বেগটা বের করবা ভাইয়া, তুমি মনে করবা যে পশ্চাৎ বেগের সূত্র সরাসরি ভি মানে হচ্ছে, এটা বড় হাতের ভি কিন্তু, এম ছোট হাতের ভি, আর এটা হচ্ছে বড় হাতের এম। এইটা তুমি যা পাবে সেটা অ্যান্সার। হ্যাঁ, তুমি এখান থেকে প্লাসই অ্যান্সার পাবো। তো পশ্চাৎ মানে তো মাইনাস, পশ্চাৎকে তুমি সবসময় মাইনাস হিসেবে গণ্য করে থাকবা। তো পশ্চাৎ যেহেতু আছে, সেহেতু অ্যান্সারে কোনটা প্লাস সেটাকে ধরবা, অন্য কিছু করলে কিন্তু ভুল হয়ে যাবে। সো এই ভুলটা কিন্তু মোটেও করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, আর যদি তোমাকে এমনি নর্মালি বলে যে নর্মালি পশ্চাৎবেগ না এমনিতে বের করো, তখন হ্যাঁ তুমি ব্যাপারটা যা পাবে অ্যান্সার সেটাই। জাস্ট নর্মালি তোমাকে বলেছে বন্দুকের বেগ কত, বন্দুকের পশ্চাৎবেগ বলে নাই, বন্দুকের বেগ, তখন হ্যাঁ তখন তুমি মাইনাস হিসেবে চিন্তা করবা। তাহলে তুমি এখন অ্যান্সার পেয়েছো -5 মিটার/সেকেন্ড, তোমাকে জিজ্ঞাসা করছে বন্দুকের বেগ। হ্যাঁ, এবার অপশনটা তুমি কোনটা বেছে নাও, এবার অপশনটা তুমি এটা বেছে নাও, কথা বুঝছো? কিন্তু যদি তোমাকে একবার বলতো বন্দুকের পশ্চাৎবেগ, তখন কিন্তু তুমি আর ওই ক্যালকুলেশনে যাইতে পারতা না। ক্লিয়ার? এটা মনে রাখবা। তাহলে এই ছিল হচ্ছে আমাদের বন্দুকের পশ্চাৎবেগের কনসেপ্ট। আচ্ছা, এবার আরেকটা কনসেপ্ট শিখবো, নৌকা কতটুকু পেছনে সরে যাবে। দেখো একটা নৌকা কতটুকু পেছনে সরতে পারে, ঠিক আছে? কতটুকু পেছনে সরবে, এই জায়গাটা আমরা এখন কি করবো, এই জন্য আমরা একটা ছোট্ট নৌকা আগে আঁকে নেব, যেন তোমাদের বোঝাইতে আমার সুবিধা হয়, ঠিক আছে? তো চলো, এইটা একটা নৌকা মনে করো, দেখো ভালো করে বুঝবা, দাঁড়াও একটু সময় দাও। এটা একটা নৌকা, এই যে দেখো, এই যে নৌকা। এখন এই যে নৌকাটা হচ্ছে তোমার আছে এখানে। এখন এই নৌকার উপরে ধরো একটা যুবক, ঠিক আছে, তোমার বয়সে একটা যুবক হচ্ছে পা ফেলাইছে। তো যখন একটা নৌকার উপরে একটা ছেলে উঠবে, তখন কিন্তু স্বাভাবিকভাবে ওই নৌকাটা তাকে পেছনের দিকে ধাক্কা দিবে। কেন ধাক্কা দিবে? কারণ নৌকাটার ভর কিন্তু বেশি। তো আমরা এই ছেলেটার আমরা কি করব, এই ছেলেটার ভর হিসেবে আমরা কল্পনা করব ছোট হাতের এম, এবং বেগ কল্পনা করব ছোট হাতের ভি, যেহেতু এরা হচ্ছে যে ছোট। আর এটা হচ্ছে বিপরীত দিকে নৌকা তাকে ধাক্কা দিচ্ছে মনে করো। আচ্ছা, তাহলে নৌকাকে বড় হাতের এম, বড় হাতের ভি ধরবো। তো এই ছেলেটা এখানে ওঠার কারণে নৌকাটা পেছন দিকে সরে আসছে কতটুকু, ধরো এক্স পরিমাণ, এক্স অংশ পরিমাণ পেছনে সরে আসছে। তাহলে প্রতি নৌকার দৈর্ঘ্য হচ্ছে এল, মানে টোটাল নৌকার দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে এলটাকে আমরা বলবো হচ্ছে নৌকার দৈর্ঘ্য। ওকে, নৌকার দৈর্ঘ্য। আচ্ছা, তো এই জিনিসটা একটু মাথায় রেখো যে নৌকার দৈর্ঘ্যকে আমরা এল ধরছি। তো এখন দেখো, চিন্তা করো যে দুজনে কিন্তু স্থির অবস্থানে আছে। তো স্থির অবস্থানে যেহেতু আছে, তাহলে এখন আমরা কি করব, আমরা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্রটা অ্যাপ্লাই করব। তো ভরবেগের সংরক্ষণ সূত্র হচ্ছে m1 u1 প্লাস হচ্ছে m2 u2 প্লাস ইজিক্যাল টু m1 v1 প্লাস হচ্ছে m2 v2। কথা বুঝো, দুইজনই যেহেতু স্থির, দ্যাটস ওয়াই আমরা এখানে কিন্তু আর কোনো কল্পনা করব না যে এটা 0 0 হয়ে আছে। তো দেখো এই এম ভিটাকে আমরা না
ছোট মানে ছোট হাতে ধরে নেব, নৌকাকে ধরবো। আর দেখো দুজন দুজনের বিপরীত দিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এটা হচ্ছে এমভি। হ্যাঁ, এখন আমরা একটু সাজায় লিখতে পারি যে এমভি মাইনাস বড় হাতের এমভি ইজ ইকাল টু 0। তো এখন দেখো এম ভি মানে কি, ভি মানে হচ্ছে বেগ, বেগ মানে হচ্ছে x/t, কিন্তু এটাকে বলতে হবে এল মাইনাস x/t। আমি কথা কেন বললাম, কারণ তুমি যখন এই নৌকার উপরে অগ্রসর হয়েছে, নৌকা তখন পেছনের দিকে ধাক্কা দিচ্ছে, দ্যাটস ওয়াই তুমি কিন্তু পেছনের দিকে চলে আসছো। আচ্ছা, ইজিক্যাল টু, এবার আমি এটাকে পার করে দিলাম এম, দেখো মাইনাস ওভারে গেলে প্লাস হয়ে যায়। এবার ভি মানে শুধুমাত্র x/t, x/t মানে কেন, স্মরণ বাই সময়। তাহলে দেখো উভয় পাশে টি আর টি কিন্তু কেটে যেতে পারে, উভয় পাশে টি আর টি কিন্তু কেটে যায়, এই টি আর এই টি কেটে গেল। তাহলে এখন এখানে কে থাকে, এখানে থাকে হচ্ছে তোমার শুধুমাত্র এম, ঠিক আছে, এল মাইনাস এক্স, এবং এখানে থাকে হচ্ছে এম এক্স। এখন তুমি এখানে লক্ষ্য করে দেখো যে এটা গুণ করে দাও, এম এল এটা হচ্ছে এম এক্স আর এটা হচ্ছে এম এক্স। তাহলে এম এল আচ্ছা ইজিক্যাল টু এম এক্স প্লাস এম এক্স। এখন এখানে তুমি এক্সটাকে কমন নাও, এম প্লাস এম তুমি বলতে পারো, আর এখানে হচ্ছে এম এল বলতে পারো। এখন তুমি কি জানতে চাচ্ছ, তুমি এই এক্সটাই বের করতে চাচ্ছ। তাহলে মাথার উপরে তোমার চলে যাবে হচ্ছে ছোট হাতের এম বড় হাতের এল, আর এখানে থাকবে হচ্ছে এম প্লাস এম। দেখো এইটা হচ্ছে তোমার অঙ্ক, বুঝছো, এইটা তোমার হচ্ছে অঙ্ক, দ্যাটস ইট। এটা মনে রাখলেই হবে যে এম এল আর হচ্ছে এম প্লাস এম। হ্যাঁ, তো এটা হচ্ছে নৌকা কতটুকু পেছনে সরে যেতে পারে। সো এই যে কনসেপ্টগুলো পড়লাম, এই কনসেপ্টগুলো থেকে এখন একটা কাজ করা যেতে পারে, আমরা কিছু ম্যাথ দেখতে পারি কী টাইপের কোশ্চেন আসছে। তো বলে রাখি, সবচেয়ে বেশি কোশ্চেন আসছে কিন্তু হচ্ছে তোমার সংঘর্ষ, ওই যে মিলিত সংঘর্ষ, মিলিত বস্তুদের সংঘর্ষের যে বেগটা কত থাকে। তো চলো দেখি, আমরা একটু প্র্যাকটিস করি। আচ্ছা, তো দেখো একটা অঙ্ক দেখা যাচ্ছে, কি বলতেছে, গাছের ডালে বসা 2 কেজি ভরের একটি পাখিকে 0.02 কেজি ভরের একটি বুলেট 400 মিটার পার সেকেন্ড আনুভূমিক বেগে আঘাত করলে পাখিটির ভেতরেই রয়ে গেল। আচ্ছা, পাখির বেগ কত? তো এখানে তুমি অঙ্কটাকে পড়ে কি বুঝতেছো, এই অঙ্কটা হলো কোন সূত্র তুমি অ্যাপ্লাই করবা। তো দেখো আমরা এখানে আগে লিখে নিব যে কী কী আছে। তো এইটা হচ্ছে M1, অবশ্যই M1 মানে হচ্ছে 2 কেজি, ঠিক আছে। এবং দেখো গাছের ডালে বসা, যেহেতু সে ডালে বসে আছে তার মানে সে অবশ্যই স্থির, তার মানে 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এরপরে M2 হচ্ছে 0.02 কেজি, 0.002 কেজি। এবার দেখো এখানে খেয়াল করো যে M2 এর মান দেওয়া আছে, তার মানে হচ্ছে ইউটুর মান কত, 400 মিটার পার সেকেন্ড, কথা বুঝছো। আচ্ছা, এখন কি বলতেছে যে আনুভূমিক বেগে আঘাত করে পাখিটির ভেতরে রয়ে গেছে, যেহেতু পাখিটির ভেতরে রয়ে গেছে তার মানে দুজনের বেগটা কিন্তু এক জায়গায় সম্মিলিত হয়ে গেছে। এখন এই সম্মিলিত বেগটাই তোমার থেকে জানতে চাচ্ছে, ওকে। তাহলে তো তোমাকে আমি একটা কথা বারবার বলছি যে দুজনের বেগ যদি একসাথে সংঘর্ষের পর মিলে যায়, সেই সূত্রটা এত টেনশন নেওয়ার কিছু নাই। M1 E1 প্লাস হচ্ছে M2 U2, নিচে হচ্ছে আবার কি M1 প্লাস M2। এখন খেয়াল করে দেখো, যেখানে M1 আছে E1 আছে, তো তুমি এখানে দেখতে পাচ্ছ E1 এর মান 0, তো এই ব্যাটা তো 0 হয়ে গেছে, এটার কোনো দরকার আছে, কোনো দরকার নেই। তাহলে আমরা কি করব, শুধুমাত্র M2 U2 নিব, কথা বুঝছো। আর এখানে কি নিব, শুধুমাত্র M1 প্লাস হচ্ছে M2। তাহলে এখন আমরা একটু হাতে ক্যালকুলেশন করার জন্য মানটা বসে নেব। সো M2 এর মানটা কত, M2 এর মানটা হচ্ছে তোমার 0.02, ওকে। আচ্ছা, ইউটুর মান কত, ইউটুর মান হচ্ছে 400। আচ্ছা, ভালো কথা, 400 বসো। এখন দেখো M1 এর মান কত, M1 এর মান হচ্ছে কি এখানে 2, ওকে। আর এটা হচ্ছে কত, 0.02। তো এই ক্যালকুলেশনটা আমি একটু সাইডে তোমাদের নিয়ে যাই দেখানোর জন্য। তো এখন দেখো এখানে 0.02টা সেটাকে 2 ধরবো। যখন তুমি এটাকে 2 ধরবা তখন দেখো এখানে একটা পয়েন্ট আছে, তারপরে নিচে চলে যাবে 1, তারপরে কয়টা সংখ্যা আছে, একটা দুইটা, তার মানে 100, কথা বুঝছো, গুণ। আচ্ছা, নিচে দেখো তুমি 2 এর সাথে 0.2 আছে, তাহলে হচ্ছে 2.02 যোগ করে দিলে তাই হয়ে যাচ্ছে, আর উপরে শুধুমাত্র আমার 400 থাকছে। এবার আমি একটা কাজ করব, এই যে 2.02 করে আমি জাস্ট 2 ধরে নিব, হ্যাঁ। তাহলে 100, এটাকে আমি মনে মনে 2 ধরে নিলাম। আচ্ছা, উপরে থাকে 2 আর এখান থেকে হচ্ছে 400। দেখো ব্যাপারটা কত সহজ হয়ে গেল, এই 2 কাটা, এই 0 কাটা, এই 0 কাটা, এই 0 কাটা, এই 0 কাটা, তার মানে এখানে শুধুমাত্র জিন্দা হেকে 4, তার মানে অ্যান্সার হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আপনি যে 0.2টা বেশি ধরে ফেলছিলেন। হ্যাঁ, তো বাবা আমি যদি 0.2 একটু বেশি ধরি তার মানে অ্যান্সারটা একটু কমে যাবে, তার মানে এটা অ্যান্সার মানে কনফার্ম বোঝা যাচ্ছে 3.9, কারণ 4কে আমি আর ধরবো না, কারণ এখানে 2.02কে আমরা কি ধরে নিচ্ছি, 2 ধরে নিচ্ছি। তার মানে তুমি মিলায় দেখবা তোমার অ্যান্সারে আছে হয় 3.96 আছে, না 97 আছে, বা 9 পর্যন্ত জানলেই ইনাফ ভাই, এত ঝামেলা হওয়ার দরকার নাই। সো হয়ে গেল, তুমি এভাবে হাতে ক্যালকুলেশনগুলো কিন্তু ইজিলি করে ফেলতে পারো। আচ্ছা, পরবর্তী অঙ্কে চলে যাবো। তো দেখো এই অঙ্কটা কি বলতেছে, 10 গ্রাম ভরের একটি বুলেট 3 কেজি ভরের একটি বন্দুক থেকে 300 মিটার পার সেকেন্ড বেগে বের হলো। বন্দুকের পশ্চাৎ বেগ, এই যে দেখো তোমার থেকে পশ্চাৎ বেগ জানতে চাইছে, যেহেতু পশ্চাৎ বেগ জানতে চেয়েছে তার মানে তুমি বুঝে নিচ্ছ যে এই অঙ্কটা এক চলরতে মাইনাস অ্যান্সার আসবে।
কিন্তু সেটাকে প্লাস হিসেবে গণ্য করতে হবে, কারণ এখানে যে অ্যান্সারটা তুমি পাও না কেন, ধরো 5 মিটার পার সেকেন্ড অ্যান্সার আসছে, তো আমি তো উপরে লিখছি পশ্চাৎ বেগ, কথাটা বোঝো। যেহেতু আমি পশ্চাৎ বেগ লিখে ফেলছি, তাহলে 5 মিটার পার সেকেন্ডই হবে অ্যান্সার। তুমি আর নতুন করে এখানে -5 মিটার পার সেকেন্ড লাগাইতে যেও না। আচ্ছা, তো আমি তোমাকে একটা কথা বারবার বলছি, পশ্চাৎ বেগের মানে সূত্র হচ্ছে সরাসরি mv/m হিসেবে কল্পনা করবা, খেলা শেষ, মাইনাস দেওয়ার কোনো দরকার নেই। তাহলে এখন কি বলতেছে 10 গ্রাম, তাহলে এখানে দেখো 10 গ্রাম, তাহলে m এর মান হচ্ছে 10 গ্রাম মানে 0.01 কেজি, কাহিনী শেষ। ওকে, তারপরে কি বলছে বুলেট 3 কেজি, ঠিক আছে, তাহলে 10 গ্রাম ভরের একটি বুলেট, এটা হচ্ছে m, 3 কেজি ভরের একটি বন্দুক, তাহলে বড় হাতের m মানে হচ্ছে 3 কেজি। ওকে, আচ্ছা, এবং 300 মিটার পার সেকেন্ড বেগে বের হইলে বন্দুকের পশ্চাৎ বেগ কত? তাহলে এখন দেখো এটা হচ্ছে ভি, 300 মিটার পার সেকেন্ড, কথা বলছো, 300 মিটার পার সেকেন্ড, তোমার থেকে জানতে যাচ্ছে এইটা। তাহলে এখন এম এর মানটা হচ্ছে 0.01 এবং ভি মানে হচ্ছে 300 আর এম এর মান হচ্ছে 3। এখন দেখো আমরা একটা কাজ করি, 0.01 মানে 1 ধরলাম, এটাকে 300 ধরলাম, ঠিক আছে। আচ্ছা, নিচে হচ্ছে 3 ধরলাম, আর এখানে যেহেতু আমার কি আছে 1, এখানে 100। আচ্ছা, তাহলে এখন দেখো 300, এখানেও 300, তাহলে 300 আর 300 যদি কাটাকাটি করো তাহলে কিন্তু আমরা পেয়ে যাই হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে পশ্চাৎ বেগ। যেহেতু পশ্চাৎ বেগ বলে দিচ্ছি, সেহেতু অপশানে কিন্তু আর কখনো নেগেটিভ চিন্তা করো না, কারণ পশ্চাৎ বেগ 1 মিটার পার সেকেন্ড। এখন যদি এখানে -1 দেখে মনে করো এটাকে দিবা, তাহলে সেটা কিন্তু কাউন্ট হবে না, কথা বুঝছো। তাহলে এই হলো আমাদের বিষয়। এবার দেখো এই ম্যাটটা কি বলতেছে, এই ম্যাটটা বলে হচ্ছে কি 1.20 মিটার পার সেকেন্ড বেগে চলমান 1000 কেজি ভরের একটি ট্রাক 1500 কেজি ভরের একটি স্থির ট্রাককে ধাক্কা দিয়ে একসাথে যুক্ত হয়ে বেগ কত বেগে চলতে থাকবে। এইটাও তোমাকে সেম বলছে, হ্যাঁ, এটাও তোমাকে সেম বলছে যে সংঘর্ষের পর তোমার হচ্ছে মিলিত হলে কত হবে। তাহলে এখন দেখো আমরা এখানে কি পাচ্ছি, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে তোমার ইউ1 এর মান হচ্ছে 1.20 মিটার পার সেকেন্ড, কথা বলছো। এবং হচ্ছে দেখো এখানে 1000 কেজি, তাহলে এখানে m1 মানে হচ্ছে 1000 কেজি, 1000 কেজি, ঠিক আছে। আচ্ছা, এবং m2 এর মান হচ্ছে 1500 কেজি, ঠিক আছে। আচ্ছা, এবং স্থির ট্রাক, তাহলে ইউ2 মান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, কথা বলছো। তোমার থেকে ভি জানতে চাচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমাদের সূত্র তো একটাই আছে, m1 u1 প্লাস হচ্ছে m2 u2, এবং এখানে হচ্ছে m1 প্লাস হচ্ছে m2। আচ্ছা, যেহেতু u2 0, তার মানে এই লাইনটার আর কোনো দরকার নাই, তাহলে m1 এর মানটা দরকার, m1 এর মান হচ্ছে 1000, ওকে। আর u1 এর মানটা হচ্ছে গিয়ে তোমার 1.2, সো 1.2, আর নিচে হচ্ছে গিয়ে তোমার দুইটা একসাথে যোগ করে দিতে হবে, তাহলে m1 এর মান হচ্ছে 1000, ওকে। আচ্ছা, আর m2 এর মান হচ্ছে 1500। আচ্ছা, ভালো কথা। তাহলে এখন একটা কাজ করি যে 1.2 সাথে 1000 গুণ করলে উপরে 1200, এটা বোঝা যাচ্ছে, ওকে। আর নিচে হচ্ছে 1000 আর 1500 হচ্ছে 2500, তাহলে এটা হচ্ছে 2500। তাহলে এখন দেখো হাতে ক্যালকুলেশন করলে কাটাকাটি করা যায়, তাহলে এখন 25। আচ্ছা, তাহলে 25 দিয়ে আমরা 12কে ভাগ দিব, তো যেহেতু আমরা বুঝতে পারতেছি এটাতে যাবে না, তার মানে একটা পয়েন্ট নিয়ে নিব, পয়েন্ট নেওয়ার পর এখানে শূন্য চলে আসবে, তাহলে 25। তাহলে 4 25-এ কিন্তু 100, ইয়েস 100, তাহলে এখানে থেকে 20, আর এখানে থেকে তোমার আরেকটা শূন্য, যেহেতু পয়েন্ট আছে, তাহলে এখানে থেকে 25 গুণ 8, হ্যাঁ 25 গুণ 8 হচ্ছে 200, তার মানে 0.48 অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 0.48 মিটার পার সেকেন্ড। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তো এই টাইপের অঙ্কগুলো আসলে খুব ইজিলি ব্যাপারগুলো হাতে ক্যালকুলেশন করে ফেলবা। এখান থেকে অঙ্ক আসলে সবচেয়ে বেশি আসে সংঘর্ষের পর মিলিত, একটা জিনিস সবচেয়ে বেশি আসছে সংঘর্ষের পর মিলিত, সংঘর্ষের পর হচ্ছে মিলিত বেগ, সংঘর্ষের পর হচ্ছে মিলিত বেগ, মনে থাকবে, সংঘর্ষের পর মিলিত বেগ, এই একটাই কোশ্চেন সবচেয়ে বেশি এসেছে। এবার আমরা যে কনসেপ্টটা পড়তে যাই সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে, কেন্দ্রমুখী বল, ঠিক আছে, এবং কেন্দ্রবিমুখী বল। তো এই জিনিসটা একটু দেখো, এখান থেকে এই কনসেপ্ট থেকে রাস্তার ব্যাংকিং কনসেপ্টটা আমি তোমাদের কমপ্লিট। আচ্ছা, তো দেখো কেন্দ্রমুখী বলটা আসলে কি। কেন্দ্রমুখী বলের জন্য আমাকে একটা কি করা লাগবে, একটা ছোট্ট একটা বৃত্ত আঁকানো উচিত। একটা বৃত্ত আঁকালাম এবং আমি এখানে একটা সেন্টার নির্বাচন করেছি, এটা হচ্ছে আমাদের সেন্টার। এখন এই সেন্টার থেকে আমাকে চিন্তা করতে হবে যে ধরো এইখান থেকে নির্দিষ্ট রেডিয়াস নিয়ে সে একটা এমভরের বস্তু যদি বনবন করে ঘুরে, ধরো এটা একটা এমভরের বস্তু, সে কিন্তু নির্দিষ্ট কি করতেছে, নির্দিষ্ট একটা রেডিয়াস নিয়ে বৃত্তাকার পথে বনবন ঘুরছে। এখন এই বস্তুটার একটা ওজন আছে, একটা ভর আছে, সরি। তো এই ভরটা দেখো, সে বারবার যখন তুমি ঘোরাচ্ছ, যদি এই বস্তুটা কিন্তু ছিটকে যেতে চায়, কারণ তার যে ভরটা আছে সে কিন্তু ছিটকে যেতে চাচ্ছে, এই যে ছিটকে যেতে চাচ্ছে সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বলের জন্য। কিন্তু ওকে
বারবার ওর নিচের দিকে ধরে রাখছে, এই যে দেখো এই যে তার সেন্টারের দিকে, তো এই যে ধরে রাখছে এটা হচ্ছে কেন্দ্রমুখী বল, আর ওই যে সে বাইরে যেতে চায় সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। তাহলে এই যে টান বলটা কাজ করতেছে, এই যে সুতাতে একটা টান বল, অবশ্যই একটা টান বল কাজ করতেছে, এই টান বলটা হচ্ছে কেন্দ্রমুখী বলের সমান। তো এখন যে বিষয়টা দাঁড়াবে, তোমার এখন এত কিছু জানার দরকার নেই, তুমি এখানে যে জিনিসটা দেখবা যে কেন্দ্রমুখী বলের সূত্রটা কি, এফসি মানে হচ্ছে এমভি স্কয়ার আর, কথা বলছো ঠিক আছে। কেন্দ্রবিমুখী বলের সূত্র কি, কেন্দ্রবিমুখী বলের সূত্র সেম, এটাকে এমভি স্কয়ার আর বলে, একটা জানলে আরেকটা এমনি হয়ে যায়। তো দেখো এখানে এখন কী হইতে পারে, এখানে হইতে পারে তুমি এই জায়গায় এম আছে না, আচ্ছা ভিকে তুমি ভেঙে দিবা, ভি মানে তুমি জানো ওমেগা, তাহলে ওমেগার উপর স্কোয়ার আর এর উপর স্কোয়ার, আর নিচে হচ্ছে আর, ঠিক আছে। তাহলে এম ওমেগা স্কোয়ার আর, তাহলে এটা হচ্ছে কেন্দ্রমুখী বল, সেন্ট্রিফিক্যাল ফোর্স, তাহলে সেন্ট্রিফিক্যাল ফোর্স, তাহলে সেন্ট্রিফিক্যাল ফোর্স হচ্ছে এটা এম ওমেগা স্কোয়ার আর। আচ্ছা আরেকটা আছে এখানে, তোমার একটা জিনিস সবচেয়ে ভালো জানা উচিত, সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল, ঠিক আছে, কেন্দ্র বিমুখী বল। তো কেন্দ্র বিমুখী বলের কাহিনীটা কি সেটা আমরা একটু দেখব, সরি কেন্দ্র বিমুখী বল বলছে না, কেন্দ্রমুখী ত্বরণ। এবার আমরা আরেকটা দেখব কেন্দ্রমুখী ত্বরণ। সো কেন্দ্রমুখী ত্বরণটাও আমাদের একটু জানা উচিত। তো কেন্দ্রমুখী ত্বরণের সংজ্ঞাটা একটু দেখো, মানে সূত্রটা একটু দেখো, যেন পরবর্তী অঙ্কগুলো করতে আমার জন্য সুবিধা হয়। সো কেন্দ্রমুখী ত্বরণটা হচ্ছে, এটাকে এ বলা হয়, এ মানে ভি স্কোয়ার বাই আর বলা হয়। আচ্ছা ভিকে আবার ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, আর নিচে হচ্ছে আর, তার মানে ওমেগা স্কোয়ার হচ্ছে আর। তো এই হচ্ছে কাহিনী, হ্যাঁ। এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ আর এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। এখন এই দুইটার মধ্যে আরও কয়েকটা জিনিস তোমার জানা উচিত, সেটা হচ্ছে কি দেখো এখানে ওমেগা, সো ওমেগার এখানে ক্যালকুলেশনটা কি, একটা হচ্ছে 2π n বাই টি একটা হচ্ছে 2π টি একটা, আর একটা হচ্ছে 2πf একটা। সো এগুলো হচ্ছে সবই কার, ওমেগার সূত্র। ওকে, এগুলো সবই হচ্ছে ওমেগার সূত্র, হ্যাঁ। তো এগুলো যে কোনো ক্ষেত্রে ব্যবহার হতে পারে। তো এখন দেখো কেন্দ্রমুখী বলের জন্য আসলে কোন কনসেপ্টটা আমরা রাবির জন্য পড়বো, হ্যাঁ। যে কনসেপ্টটা আমরা পড়বো সেটা হচ্ছে ঘূর্ণনশীল বস্তু। আমরা যে টপিকটা পড়তে চাই এখন সেটা হচ্ছে ঘূর্ণনশীল বস্তু, ভালো করে বুঝো। তো ঘূর্ণনশীল বস্তু আবার দুইভাবে ঘুরে, ঠিক আছে, কয় ভাগে, দুই ভাগে। একটা হচ্ছে আনুভূমিকভাবে, আরেকটা হচ্ছে উলম্বভাবে। তো আমরা এখানে এই জিনিসটা খুব ভালো করে জানবো। একটা হচ্ছে আনুভূমিকভাবে, একটা হচ্ছে আনুভূমিকভাবে ঘুরবে, ঠিক আছে, আনুভূমিকভাবে, আর একটা হচ্ছে উলম্বভাবে, আরেকটা কি, আরেকটা হচ্ছে উলম্বভাবে। আচ্ছা তো দেখো আনুভূমিকভাবে আর উলম্বভাবে এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন উলম্বভাবে আবার দুইটা পয়েন্ট। সো নাম্বার 1 পয়েন্ট হচ্ছে, একটা হচ্ছে ম্যাক্স পয়েন্ট, মানে একটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্টের জন্য, এবং আরেকটা হচ্ছে মিনিমাম পয়েন্টের জন্য, মনে থাকবে। তাহলে একটা ম্যাক্সিমাম এবং আরেকটা হচ্ছে কি মিনিমাম পয়েন্ট। তো চলো আমরা প্রথমত ঘূর্ণনশীল বস্তুর জন্য আনুভূমিকটা একটু দেখে নিই, এটা আসলে কীভাবে হচ্ছে। তো ধরো এইটা একটা মনে করো ফ্যান, এইটা মনে করো একটা ফ্যান, আচ্ছা এটা একটা ফ্যান, আচ্ছা এইটা একটা মনে করো ফ্যান, আচ্ছা 4টা পাখা দিলাম, কোনো সমস্যা নেই, সে বন বন করে ঘুরতেছে। তো এই যে ঘুরতেছে সেটা মনে করো ছাদের উপরে তাকাইতে পারো তুমি, যে একটা সেখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, অ্যাঙ্গেলে একটা ফ্যান ঝুলানো আছে। তো এই ফ্যানের উল্টা পৃষ্ঠে চিন্তা করলে সেটা কিন্তু তার ভূমি। তো ধরো সেই চিন্তা করতেছে, এইটাকে আমরা সেন্টার ধরতেছি, তাহলে এইটাকে মনে করো একটা বৃত্ত হিসেবে কল্পনা করতেছি, দেখো ভালো করে বুঝো। তো এই যে এখান থেকে একটা বৃত্ত হিসেবে কল্পনা করলাম, ভালো করে বুঝো, একটা বৃত্ত হিসেবে কল্পনা করছে। আচ্ছা তো একটু বৃত্তটা কেমন হয়ে গেছে আর কি, যেটা এটা বৃত্তাকার পথে বনবন করে ঘুরতেছে, বৃত্তটা আসলে এখান থেকে হওয়া উচিত ছিল, এই যে এটা হচ্ছে বৃত্ত আমার এইভাবে আর কি বনবন করে ঘুরতেছে, কথাটা বোঝো। এখন এইটাকে আমি সেন্টার হিসেবে কল্পনা করছি। তো এটা যে বনবন করে ঘুরতেছে এবং সেটা কি আনুভূমিকভাবে। তো মনে রাখবা একটা বস্তু যখন ঘুরে আনুভূমিকভাবে, তার যে টান বলটা সেটা সবসময় কেন্দ্রমুখী বলের দিকে কাজ করে, তার টান বলটা কাজ করতেছে কেন্দ্রমুখী বলের দিকে। এই জন্য একটা আনুভূমিক, আচ্ছা একটু লিখে নাও, কোনো বস্তু, ঠিক আছে, কোনো বস্তু যদি আনুভূমিকভাবে কোনো বৃত্তাকার পথে কেন্দ্র করে ঘুরতে থাকে, তার টান বল কেন্দ্রমুখী বলের সমান। আচ্ছা তাহলে এখন দেখো এই যে বস্তুটা ঘুরতেছে, তাহলে এই টান বলটা সেটা কিন্তু কেন্দ্রের দিকে, মানে এই যে দেখো এখান থেকে এটা, তাহলে এফসি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে টি মানে হচ্ছে এফসি, মানে এর টান বলটা কেন্দ্রমুখী বলের সমান। তখন তুমি টি মানে বলবা হচ্ছে এমভি স্কোয়ার বাই হচ্ছে আর। সো দ্যাটস ইট, এটা মনে রাখলেই হবে, মনে থাকবে। উলম্বভাবে এইটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা উলম্বভাবে, তো প্রথমে আমরা যেটা দেখব
সেটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্টের জন্য দেখব। প্রথমে আমরা কি দেখব? ম্যাক্সিমাম পয়েন্টের জন্য দেখব। এটা মাথায় রেখো, ভুলে যেও না। তো প্রথমে আমরা দেখব হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্টের জন্য। সো ফার্স্ট অফ অল আমরা এখানে লিখলাম যে ম্যাক্স পয়েন্টের জন্য, ম্যাক্স পয়েন্টের জন্য, ম্যাক্স পয়েন্ট এর জন্য। আচ্ছা, তো ম্যাক্স পয়েন্টের জন্য যখন আমি দেখব, তো এটার জন্য আমাকে একটা ছোট্ট করে একটা বৃত্তাকার পথ আগে আঁকায় ফেলতে হবে, না হলে বুঝাইতে কিন্তু অসুবিধা হয়ে যাবে। ওকে, তো এখন এইটা মনে করো একটা বৃত্তাকার পথ। তো এটাকে আমি সেন্টার হিসেবে কল্পনা করতে পারি, তো আমি মাঝখানে একটু ভাগ করে দিই, আমার বুঝাইতে আরও সুবিধা হবে। আচ্ছা, ঠিক একবারে ভাগ করে দিলাম। আচ্ছা, তো এইটা মনে করো একবারে সেন্টার। হ্যাঁ, তো এখান থেকে ধরো একটা বস্তু, সেই বস্তুটা হচ্ছে, এটাকে আমি বললাম এই একটা বস্তু, এই বস্তুকে আমি বললাম হচ্ছে M1। সে একটা বেগে ঘুরতেছে, ধরো এটাকে নাম দিলাম আমি হচ্ছে M1 বস্তু। আচ্ছা, এই বস্তুটা ম্যাক্সিমাম পয়েন্টে আছে। এটা কি পয়েন্ট ভাইয়া? এটা ম্যাক্সিমাম পয়েন্টে। আবার ওই বস্তুটা কিন্তু যে নাগরদোলা দেখছো না, আবার এখানে চলে আসবে। তো এটা হচ্ছে মিনিমাম পয়েন্টে। এখন এই বস্তুর ভালো করে বুঝছো, এই বস্তুর ওজন কিন্তু কাজ করবে ভাইয়া নিচের দিকে, খেয়াল করো। তাহলে এই বস্তুর ওজন কিন্তু কাজ করবে নিচের দিকে। এবং সবসময় তোমাদের একটা কথা বলেছে যে একটা বৃত্তাকার পথে একটা বস্তু যেভাবে ঘুরুক না কেন, তার টান বলটা কেন্দ্রের দিকে বা কেন্দ্রমুখী বলের সমান। তাহলে এটা যদি সেন্টার হয়, তাহলে এর এখানে হাই, যে দেখো টান অফ হাই, সেটা কাজ করবে কোন দিকে? অবশ্যই কেন্দ্রের দিকে। তাহলে সেটাকে আমরা নাম দেবো TH। বুঝতে পারছো? আচ্ছা, এখন এটার দিকে লক্ষ্য করো, এই বস্তুর আবার ওজনটা কাজ করতেছে কিন্তু নিচের দিকে। এই বস্তুর ওজন কাজ করতেছে নিচের দিকে, কিন্তু এর টান বলটা কাজ করতেছে কেন্দ্রের দিকে। তাহলে যে দেখো টান বলটা কাজ করতেছে কেন্দ্রের দিকে। ওকে, তাহলে এখন এটা কিন্তু TL বলবো, কারণ লো আপ টান। আচ্ছা, সবসময় যেদিকে থাকো টান কিন্তু কেন্দ্রের দিকে কাজ করে। এখন তুমি ফার্স্ট অফ অল যে কাজটা করবা, এবার আমরা ম্যাক্সিমাম পয়েন্টের জন্য ক্যালকুলেশনটাকে সেরে নেব। সো ম্যাক্সিমাম পয়েন্টের জন্য দেখো এই যে বস্তুটা, দেখো এই বস্তুটা যখন উপরে আসে তখন সে কিন্তু নিচের দিকে কাজ করতেছে। এখন দেখো তার ওজনটা কাজ করছে নিচের দিকে, এবং এই বস্তুর টান বলটা কেন্দ্রমুখী বলের দিকে, মানে কেন্দ্রের দিকে আর কি। তো আমরা এখান থেকে খুব সহজে এই ইকুয়েশনটা কিন্তু বলতেই পারি। সেটা কি বলতে পারি? যে তার টান বল মানে FC, মানে কেন্দ্রমুখী বল টান বলের সমান। ওকে, এই কন্ডিশনটা আমরা কিন্তু জানি। এখন দেখতেছি টানের সাথে আবার ওজন আছে, তাহলে কি এটা হবে তার দিকে, তাহলে একদিকে কাজ করছে মানে প্লাস। এখন TH প্লাস হচ্ছে MG ইজিক্যাল টু হচ্ছে FC। অতএব TH ইজিক্যাল টু FC মাইনাস হচ্ছে MG। ওকে, তাহলে FC মানে হচ্ছে mv²r, আর এটা মানে হচ্ছে mg। দ্যাটস ইট। দেখো এটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এখন এই সেম পয়েন্টটা যদি আমরা এখন দেখি যে একটু মিনিমাম পয়েন্টের জন্য দেখব, তাহলে সেটা কিভাবে হতে পারে। তো চলো এখন আমরা দেখব যে মিনিমাম পয়েন্টের জন্য। তো মিনিমাম পয়েন্টটা হচ্ছে গিয়ে আমাদের মানে খুব ভালো মতন বুঝতে হবে যে মিনিমাম পয়েন্টটা যে নিচের দিকে টান, এবং টানটা কাজ করতেছে হচ্ছে লো, মানে এটা L মানে লো বোঝাচ্ছে, সেটা কার দিকে? কেন্দ্রের দিকে। তো কেন্দ্রের দিকে যখন হয় তখন একটু খেয়াল করে দেখো যে আমরা এটা বলতে পারি, ঠিক এইভাবে বলতে পারি যে আমাদের আগে যে কন্ডিশনটা সেমভাবে FC মানে হচ্ছে TL, এরা দুজন আগে সমান, সেটা আমরা জানি। কিন্তু আগের বার ছিল হচ্ছে দুজন একদিকে মানে প্লাস, আর এবার কিন্তু এরা দুজনের বিপরীত দিকে, তাহলে এটা হচ্ছে MG। এবার আমরা এখান থেকে যে ক্যালকুলেশনটা করতে চাই সেটা TL মানে একবারে বলে দিচ্ছি আমরা, হ্যাঁ, যে FC ওইটা হচ্ছে মাইনাস, ওইবারে গেলে হয়ে যায় হচ্ছে প্লাস, একবারে বলে দিলাম। তো দেখো এখন FC মানে হচ্ছে mv² বাই হচ্ছে r, আর এটা হচ্ছে mg। দেখো তুমি সুন্দর করে সূত্রগুলো পেয়ে গেলে মিনিমাম পয়েন্ট এবং ম্যাক্সিমাম পয়েন্টের জন্য। এখন এই যে দুইটা সূত্র তুমি পেয়েছো, এখানকার বেগ আর এখানকার বেগটা আলাদা হতে পারে, দুজনের ভরটা কিন্তু একই থাকবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যদি এদের মধ্যে একটু কোণ অ্যাঙ্গেল করে, হ্যাঁ, যদি কোণটা অ্যাঙ্গেল করে, আচ্ছা কোণটা অ্যাঙ্গেল করে কিভাবে? চলো আমি একটু ছোট্ট করে তোমাদের দেখাই যে কোণটা আসলে কিভাবে অ্যাঙ্গেল করতেছে। আচ্ছা, ধরো এইখানে আমি সুন্দর করে এখানে দিলাম। আচ্ছা, এবার লক্ষ্য করো যে এখানে একটা কোণ ক্রিয়েট করবে, এখানে মনে করো একটা থিটা। এখন এইটা তাহলে নিচের দিকে নেমে যাবে, এটা থিটা মানে এটাও থিটা, তাহলে এবার দেখো এখানে হবে mg কিন্তু থাকবে না, এবার তার সাথে কিন্তু cos থিটা, তাহলে mg cos থিটা। আবার সেমভাবে যদি আমরা এখানে দেখি যে এখানে কি ঘটনা ঘটতেছে, এই যে দেখো, তাহলে এখানে একটা কোণ ক্রিয়েট করবে, এই যে এটা হচ্ছে থিটা, তাহলে এটা হচ্ছে নিচের দিকে, তাহলে দেখো এখানে হচ্ছে থিটা, তাহলে এটার নাম হবে mg cos থিটা। কথাটা বোঝো? এখন তুমি জাস্ট চিন্তা করো যে মিনিমাম পয়েন্টের জন্য আগে চিন্তা করো, মিনিমাম পয়েন্টটা যা ছিল সেম থাকবে। হ্যাঁ, যদি কিনা তোমার হচ্ছে কোন অ্যাঙ্গেল করে তখন তুমি করবা কি mv² r,
হ্যাঁ, এখানে শুধুমাত্র ধরবা হচ্ছে mg cos থিটা, mg cos থিটা, দ্যাটস ইট। আর সেম জিনিসটা তুমি এখানে কি দেখবা, এখানে টিএইচ কে তুমি বলবা যে হচ্ছে টিএইচ, এটা বলবা mv স্কয়ার বাই হচ্ছে আর মাইনাস mg cos থিটা। এই তো হয়ে গেছে। দেখো শুধুমাত্র পার্থক্যটা কোথায়। তাহলে এখন আমরা সব সময় জেনে আসছি যে একটা বস্তুর মানে বৃত্তাকার পথে যখন ঘুরে, হ্যাঁ, তার টান বলটা কেন্দ্রমুখী বলের সমান, এবং এই পোর্শন দিয়ে আমরা কিন্তু অঙ্কটা করে ফেলছি। এখন আমরা রাস্তার ব্যাংকিং যেটা আছে এটা কিন্তু খুব সহজে ব্যাপারটা একেবারে ক্লিয়ার করে দেবো। আর যে কনসেপ্টটা পড়বো সেই কনসেপ্টটা হচ্ছে রাস্তার ব্যাংকিং। ওকে, তো রাস্তার ব্যাংকিংটা একটু দেখো যে রাস্তার ব্যাংকিংটা কি, অনেক প্রবলেম হয়ে যায়, এত ঝামেলায় আমরা যাব না, আমরা জাস্ট নর্মালি চিন্তা করব। দেখো রাস্তার ব্যাংকিংয়ের জন্য সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হতে পারে, তোমরা যে মোটো জিপি অবশ্যই গেম দেখছো, যখন এই যে বাঘটা নিচ্ছে এমন করে পাটা একদম ভিড়ায় নেয়, তো রাস্তার ব্যাংকিংয়ের জন্য রাস্তাটা একটু উঁচু হয়, হালকা এক পাশে উঁচু হয় আর এক পাশে কি ঢালু হয়। হ্যাঁ, ব্যাংকিংয়ের জন্য এই কাজটা করতে হয়, এবং ওই ব্যাংকিংয়ে খুব সুন্দর করে স্মুথভাবে ঘোরাতে হবে, নাহলে কিন্তু কেন্দ্র বিমুখী বলের কারণে তুমি ছিটকে আরেক দিকে পড়ে যাবা। তো ধরো ধরো এইটা মনে করো একটা কার, ধরো এটা মনে করো একটা কার, ঠিক আছে, এই যে কার যাইতেছে, আচ্ছা এটা মনে করো একটা কার। আচ্ছা, তো এই যে কারটার, এখন এই কারটা আমরা কি করব, এই রাস্তা দিয়ে ঘোরাবো, মানে এই যে ব্যাংকিং নেবো বা আঁক নেবো। তো তুমি কিভাবে কল্পনা করবা আগে ভালো করে বুঝো। তো এই যে কারটা তুমি এখানে রাখছো না, এই কারটার ওজন কিন্তু কাজ করবে অবশ্যই নিচের দিকে, ভালো করে বুঝো, কারটার ওজন কাজ করবে কিন্তু নিচের দিকে, বোঝা যাচ্ছে। তো এই কারটা ধরো তুমি বাঁকায়া, মানে এই কারটা যেভাবে যাচ্ছে বিষয়টা এরকম না, এবার কারটাকে জাস্ট, আচ্ছা আমার কাছে একটা ফোন আছে, আমি ফোন দিয়ে দেখাই। ধরো এইটা আমার যাচ্ছে, ভালো করে বুঝো, কারটা জাস্ট নর্মালি এইভাবে আসতেছে, কিন্তু এবার এইভাবে না, এবার এইভাবে বেঁকে যাবে, এভাবে বেঁকে আস্তে আস্তে রাস্তার দিকে বাঁকতেছে। মানে নর্মালি চিন্তা করো, তুমি যদি এইভাবে আসো, এইভাবে আসো, এভাবে তুমি যাচ্ছ না, এবার তুমি কি করতেছো, তোমার গাড়িটাকে এভাবে বাঁকায় দিতেছো, এইভাবে কি করতেছো, একটু বাঁকায় দিতেছো, এটাই আসলে চাচ্ছে। তাহলে এই গাড়িটা যখন আমরা একটু বাঁকায় দিব, যখন আমরা একটু বাঁকায় দিব, তখন রাস্তার সাথে এই বিষয়টা দেখতে কেমন হবে তুমি সেভাবে কল্পনা করো। ধরো আমি এখানে 4টা দাগ দিলাম, ধরো আমি এখানে 4টা দাগ দিলাম, এটার জন্য বোঝাতে আমার সুবিধা হবে, ঠিক আছে, এটা আমার বোঝাতে সুবিধা হবে। ধরো এই পার্ট দিয়ে একটা গাড়ি এখানে জাস্ট এখন ওইটার মতো কি করে আছে, এটার মতো জাস্ট এভাবে বেঁকে আছে, বেঁকে এভাবে বাঁক নিচ্ছে। তাহলে স্বাভাবিকভাবে এই গাড়ির যখন সে বেঁকে আছে, তাহলে তার বিষয়টা হচ্ছে, দেখো রাস্তাতে সে ক্রিয়া বল দিচ্ছে, তো রাস্তা কিন্তু তাকে উল্টা দিকে কি দিবে, একটা অবশ্যই উল্টা দিকে একটা প্রতিক্রিয়া দিবে। সেটা কোন দিকে দিবে, দেখো এই দিকে দিবে। সো রাস্তাটা এই দিকে উল্টা দিকে তাকে প্রতিক্রিয়া বল দিবে, ভালো করে বুঝো। তাহলে এখন এইখানে যে গাড়িটা তুমি রাখছো, এই যে তুমি গাড়িটা রাখছো, ভালো করে বুঝো, এই যে গাড়িটা আছে, তাহলে এই গাড়িটার ওজন তো আছে, ওজন কাজ করবে কোন দিকে, অবশ্যই নিচের দিকে। তাহলে এ যখন তোমাকে প্রতিক্রিয়া বল দিচ্ছে, তখন তুমি রাস্তাকে অবশ্যই কী বল দিচ্ছ, ক্রিয়া বল দিচ্ছ, এই জন্য রাস্তা তোমাকে প্রতিক্রিয়া বল দিচ্ছে। তাহলে এখন এই যে কোণটা এখানে কিন্তু উলম্বের সাথে ক্রিয়েট হবে, কার সাথে, উলম্বের সাথে। তাহলে এখানে যদি থিটা হয়, তাহলে এখানে হচ্ছে থিটা। তো এখন তুমি চিন্তা করে দেখো তো, যে এইটার সাথে যদি কোণ ক্রিয়েট হয়, আমরা সবসময় চিন্তা করি যে যার সাথে কোণ ক্রিয়েট করছে সেটা মনে হয়, মানে এটা সবসময় উলম্ব মানে হচ্ছে সাইন, ব্যাপারটা এরকম না। যার সাথে কোণ ক্রিয়েট করবে সেটাকে অলওয়েজ তুমি কস ধরবা, যার সাথে কোণ ক্রিয়েট করবে সেটাকে তুমি সাইন ধরবা। তাহলে কোণটা ক্রিয়েট করছে কার সাথে, এটার সাথে কোণ ক্রিয়েট করছে। তাহলে এখন এই ঘরটা হচ্ছে কজের ঘর, তাহলে বাকি আছে কোন ঘর, বাকি আছে দেখো এই ঘরটা। তো এই যে বাকি যে ঘরটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাইনের ঘর, কথা বুঝতে পারছো? তাহলে এখন তুমি খেয়াল করে দেখো, এই বরাবর যদি এখন কোণ ক্রিয়েট হয়ে যায়, তাহলে এটা হচ্ছে আমার থেটা, এটাও থেটা, তাহলে এখন এটার নাম হবে কি জানো, এটা যদি এমজি হয়, তাহলে এটাকে এখন ধরবো আর কস থিটা, ভালো করে বুঝো, আর কস থিটা। এখন এই গাড়িটা যখন বাঁক নিবে, তাহলে এই ঘরটা এখন আর সাইন থিটার ঘর, তাহলে এই ঘরটা হচ্ছে আর সাইন থিটা, তাহলে এই ঘরটা আর সাইন থিটা। কিন্তু এখন দেখো আর কস থিটা ওজনকে ধরে রাখছে, আর এই গাড়িটা যখন বাঁক নিতে যাচ্ছে, গাড়িটা কিন্তু বারবার বাইরে যেতে চাচ্ছে কেন্দ্র বিমুখী বলের জন্য, যে কনসেপ্ট আমি অলরেডি বোঝালাম, কেন্দ্র বিমুখী বলকে আমরা এফসি বলবো। কিন্তু এই আর সাইন থিটা এই এফসিকে নিষ্ক্রিয় করে দিচ্ছে, নিষ্ক্রিয় করে দেওয়ার কারণে সেটা কিন্তু এদিকেই আসে। দেখো তুমি যখন একটা গাড়ি চালাচ্ছ, যখন বাঁক নিবা, তো তুমি যখন এদিকে বাঁক নিবা, তোমার জন্য কিন্তু তোমার একটা কমফোর্ট জোন আছে, তোমার এদিকে ঘোরাতে পারবার সুবিধা। কিন্তু তুমি যখন এদিকে ঘোরাচ্ছ তখন কিন্তু তোমার কষ্ট হচ্ছে। তার মানে তুমি স্মুথলি এটাকে এদিকে মানে ঘোরাচ্ছ, কিন্তু গাড়িটা বারবার ওইদিকে যেতে চাই। এই যে তুমি ঘোরাচ্ছ, কেন্দ্রের দিকে তুমি আসো, তুমি আর সাইন থিটা,
তুমি তাকে নিষ্ক্রিয় করে দিচ্ছ, যার কারণে গাড়িটা ছিটকে যাচ্ছে না। আর গাড়িটা ছিটকে যাচ্ছে কখন? একটা বাঁকে যখন জোরে চলে যাচ্ছ, গাড়িটা কি আর কন্ট্রোলে থাকে? চলে যায়, কারণ কেন্দ্রমুখী বলের মানটা বেশি, তখন এই আর সাইন থিটা তাকে নিষ্ক্রিয় করতে পারে না। তো এইখানে আমরা খুব ভালো করে বুঝতে পারছি ওজন কাজ করে নিচের দিকে, এবং হচ্ছে আর সাইন থিটা এটাকে নিষ্ক্রিয় করে দিচ্ছে, আর কস থিটা কাজ করছে ওজনকে নিয়ে। তাহলে এখানে আমরা দুইটা জিনিস পাই। আমরা বলতে পারি যে আর সাইন থিটা মানে হচ্ছে এফসি, সহজ কথা শেষ। আর কস থিটা মানে কি বলতে পারি? আর কস থিটা মানে আমরা এমজি বলতে পারি। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ বললাম, এটাকে 2 নম্বর সমীকরণ বললাম। তাহলে এখন আমি কি করবো? 1/2 করে, 1/2 করে, তাহলে আর সাইন থিটা বাই হচ্ছে আর কস থিটা, ঠিক আছে, ইজিক্যাল টু এফসির মান হচ্ছে এমভি স্কয়ার বাই হচ্ছে আর, কথা বুঝো, আর এটা হচ্ছে এমজি, ঠিক আছে। তাহলে এখন এম কাটা আর কাটা সাইন বাই কস মানে হচ্ছে ট্যান থিটা, দ্যাটস ওয়াই তুমি ট্যান থিটা এখানে পাওয়া হচ্ছে ভি স্কয়ার, এখানে পাচ্ছ আর। এটাই হচ্ছে রাস্তার ব্যাংকিং কোণের সূত্র। আচ্ছা, শুধুমাত্র এতটুকু জানলে হবে না, আরেকটা সূত্র আমাদের জানা লাগবে। সেটা হচ্ছে কি, ধরো এই যে রাস্তাটা এরকম থাকে, তো একটু বাঁকা থাকে, তো এক পাশে উঁচু, ধরো এই পাশে উঁচু আর এই পাশে নিচু। তাহলে এখানে যখন আমরা কোণ ক্রিয়েট করবো সেটাকে আমরা কি বলি? আনত কোণ তো আমি তোমাদের বুঝাইছি না, এটা তো সাইন থিটা। ভালো করে বুঝো। তো রাস্তাটা আমি একটু ক্লিয়ার করে দেখাই। এই যে দেখো, এই পাশে উঁচু আস্তে 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 আস্তে, আর এই পাশে নিচু, কারণ এক পাশে উঁচু থাকে আর এক পাশে ঢালু থাকে রাস্তার ব্যাংকিং করার জন্য। তাহলে এখন এটা যদি সাইন থিটা হয়, তাহলে অপোজিটকে লম্ব, এটা হচ্ছে লম্ব, কথা বুঝছো? তাহলে এখন তুমি কি বলবা? সাইন থিটা, ঠিক আছে, লম্ব। আর এটাকে আমরা কি বললাম? এটাকে আমরা প্রস্থ বললাম, ডি। এটা রাস্তার প্রস্থ, ডি ধরলাম। তাহলে সাইন থিটা এইচ বাই হচ্ছে ডি, এইটা হচ্ছে আমাদের সূত্র, সাইন থিটা এইচ বাই ডি। তাহলে এখানে তুমি দুইটা সূত্র পাইলে, একটা হচ্ছে ট্যান থিটা ভি স্কয়ার বাই আর জি, আর একটা সাইন থিটা এইচ বাই ডি। হ্যাঁ, তো মজার বিষয় হচ্ছে এরা দুজন কিন্তু এদের ব্যালেন্সটা সমান, মানে ব্যালেন্স কেন জানো? তুমি এই কোণ হারাই গেলে এই কোণ বসাতে পারবা, আর তুমি যদি ওই কোণ না পাও তাহলে এটা বসাতে পারবে। তার মানে তুমি ধরো ট্যান থিটা দিয়ে অঙ্ক করতেছো, ট্যান থিটা ভি স্কয়ার বাই আর জি, কথা বুঝছো, করতে যাই তুমি পাইতেছো না, থিটার মানটা জানো, তাহলে থিটার মানটা বের করার জন্য তোমাকে ব্যবহার করতে হবে সাইন থিটা এইচ বাই ডি দিয়ে। আবার তুমি সাইন থিটার অঙ্ক করতেছো, সাইন থিটা এইচ বাই ডি, বুঝছো, বাট তুমি এখানে থিটা পাচ্ছ না, তখন তুমি অ্যাপ্লাই করবা হচ্ছে ট্যান থিটা ভি স্কয়ার বাই আর জি। দ্যাটস ওয়াই এরা দুজন পরস্পর সমান। হ্যাঁ, কেন সমান এটা তার ব্যাখ্যা দিতে পারবো না এখন ভাই, কারণ তোমরা অ্যাডমিশন আছো। ট্যান থিটা সাইন থিটা, তাহলে এখন এই ট্যান থিটার সূত্র কী পাইছো? ভি স্কয়ার বাই আর জি। আর সাইন থিটার সূত্র কী পাইছো? এইচ বাই ডি বা এইচ বাই এক্স। তার মানে এখানে মোট তোমার এই টপিকের সূত্র হচ্ছে 3টা, মোট এই টপিকের সূত্র হচ্ছে 3টা। নাম্বার 1 একটা হচ্ছে ট্যান থিটা মানে হচ্ছে ভি স্কয়ার বাই আর জি, এটা গেল। নাম্বার 2 সাইন থিটা, সাইন থিটা মানে হচ্ছে এইচ বাই ডি। অ্যান্ড নাম্বার থ্রি এই দুটা যদি সমান, তাহলে ভি স্কয়ার বাই আর জি ইজিক্যাল টু এইচ বাই ডি বলা যায়। এই যে 3টা সূত্র, এই 3টা সূত্র নিয়ে তুমি হচ্ছে রাস্তার ব্যাংকিং যে কোনো কাজ করে দিতে পারো, বুঝছো? চলো আমরা একটা ম্যাথ দেখি, যে একটা ম্যাথ দেখলে মোটামুটি আমরা একটু ওখান থেকে ধারণা পেয়ে যাবো। বুঝছো কী বলতেছে? একটি রাস্তা 50 মিটার ব্যাসার্ধের বাঁক নিয়েছে, ওকে, 50 মিটার ব্যাসার্ধের বাঁক নিয়েছে, মানে এটা আর এর মান, বুঝছো? তাহলে এটা হচ্ছে আর এর মান, আর এর মান হচ্ছে কত মিটার? 50 মিটার, ঠিক আছে, ওকে। ওই স্থানে রাস্তাটি 5 মিটার চওড়া এবং এর ভেতরে কিনারা হইতে বাইরের কিনারা 0.5 মিটার উঁচু। উঁচু মানে এটা হাইট 0.5, বুঝছো, 0.5। আচ্ছা, এরপরে কি বলছে? 5 মিটার চওড়া, মানে এটা ডি এর মান, এটা ডি এর মান হচ্ছে তোমার 5 মিটার বা ডি বাই এক্স, তুমি যাই বলটা না কেন। নিরাপদে বাঁক নেওয়া সম্ভব কিনা, সর্বোচ্চ কত বেগে, তাহলে ভি এর মানটা জানতে চাইতেছে, ওকে। তো দেখো এখানে কি কোনো কোণ রিলেটেড কিছু বলছে? কিচ্ছু বলে নাই। তো তুমি কি এখানে ট্যান থিটা, হ্যাঁ, ভি স্কয়ার বাই আর জি দিয়ে করবা, দরকার আছে? বা তুমি সাইন থিটা এইচ বাই ডি এটা দিয়ে করবা, দরকার আছে? না। এই দুইটা অংশ এখন আমাদের লাগবে। এই দুইটা অংশ লাগবে বলেই আমরা এখন এটা করব, যে ভি স্কয়ার বাই হচ্ছে আর জি, আর এটা হচ্ছে এইচ বাই হচ্ছে ডি। আমাকে কি বের করা লাগবে? আমাকে ভি বের করা লাগবে, আমাকে ভি বের করা লাগবে। তাহলে এখন যদি ভি বের করা লাগে, চলো আমরা একটু এটি ইয়ে করে দিই। তাহলে ভি স্কয়ার ডি আর এইচ আর জি, অতএব ভি স্কয়ার এইচ আর জি বাই হচ্ছে ডি। আচ্ছা, এইচ এর মানটা কত? এইচ এর মানটা হচ্ছে 0.5, হ্যাঁ। আর এর মানটা কত? আর এর মানটা হচ্ছে 50, ওকে। জি এর মানটা কত? 9.8। আচ্ছা, ডি এর মানটা কত? ডি এর মানটা হচ্ছে 5, ওকে। তো চলো একটু এই পাশে আমরা ক্যালকুলেশন করে নিই। তাহলে ভি ফাইভকে আমরা 5 ধরবো, আর 5-এর নিচে একটা 10 নিয়ে নেবো। এটা কেন হলো তো একটু বুঝতে পারছো, 10-এর সাথে 5, কারণ এখানে পয়েন্ট একটা সংখ্যা। আচ্ছা, এটাকে 50ই ধরবো, আচ্ছা। আর এটাকে হচ্ছে 9.8 ধরবো, ওকে। তো এটাকে আমরা 9.8ই ধরলাম, ওকে, 9.8। পরে কাজ করতেছে, দাঁড়াও। তাহলে এখন দেখো এখানে কাটাকাটি হয়, এই 5 কাটা, এই 0 কাটা,
ঠিক আছে, তাহলে উপরে কে থাকে, উপরে থেকে 5 গুণ 9.8, 5 গুণ হচ্ছে 9.8, যদি একটু হাতে ক্যালকুলেশন করে 9.8 গুণ হচ্ছে 5, ঠিক আছে, তাহলে 5 5 40, 40 শূন্য, হাত থেকে কত, হাত থেকে হচ্ছে যে 4, তাহলে 5 নং 45, 45 আর 4, 45 আর 4, 45 আর 4 হচ্ছে দিয়ে তোমার 45 আর 4 হচ্ছে 49, ওকে, তাহলে 49, এখানে একটা জিরো, তার মানে কি 49, ওকে, তাহলে এটা হচ্ছে 49। তাহলে এখন এই যে ভিটা দেখো এখানে স্কোয়ার আছে, এটা আবার ভুলে যাও না, ঠিক আছে, এই যে ভি স্কোয়ার কিন্তু স্কোয়ার, তাহলে ভিটাকে এখন ফ্রি যদি করে দিই তাহলে এটা হবে অ্যান্সার 7 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এই তো অ্যান্সার হয়ে গেছে। তো এইভাবে তুমি কিন্তু অঙ্কগুলো করতে পারো। সো রাস্তার ব্যাংকিং রিলেটেড এই টাইপের অঙ্ক আসতে পারে, সো এগুলো কিন্তু করা যায়। তো টপিক বাকি থাকলো জড়তার ভ্রামক, আর বাকি আছে তোমার হচ্ছে কৌণিক অংশ, এটা আমরা পরের ক্লাসে আমরা কভার করে দিচ্ছি। তো আজকের ক্লাসটি এ পর্যন্ত, সবাই ভালো করে এটা নোট করো। হ্যাঁ, পরবর্তী ক্লাস আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।